গেস্ট হাউস, গ্রিন সিটি তে চলে যায়। এবার ভাবতে থাকে যে কে কি করবে। কারণ রোহিতের মুখ থেকে শোনা যায় যে আরুষির বাবা খুব বেশি বদমেজাজি একজন। আর আরুষির ফ্যামিলি অনেকটাই বড়। আরুষির সাথে লুকিয়ে চড়িয়ে কথা হয়েছে রোহিতের। বিয়ে বাড়ি অনেক তোড়জোড় ভাবে সাজানো হয়েছে। রোহিত, আচ্ছা এখন কি করব? আব্রাহাম, আরুষিকে যেভাবেই হোক এখানে আনতে হবে। রোহিত, এটা অসম্ভব, কারণ সেখান থেকে বের হতে গেলে কারো না কারো কাছে সে ধরা খাবেই খাবে। আব্রাহাম, তাহলে ওকে বিয়ে বাড়ি থেকে ভাগিয়ে আনতে হবে, এছাড়া আর কোন উপায় নেই। অয়ন, কিন্তু কিভাবে? আব্রাহাম, কৌশলকে ফোন লাগা। অয়ন, ওকে। অয়ন দ্রুত কৌশলকে ফোন করে জরুরিভাবে ডাকে। আর কৌশল তার বেশ কিছুক্ষণ পর এসেও পড়ে। আব্রাহাম, এবার আমার কথা মনোযোগ দিয়ে শোন। আরুষিকে এখানে আনতে হবে। কারণ ওকে একা পালিয়ে আসতে বললে ও পারবে না। কৌশল, তাহলে কি তুই যাবি নাকি বিয়ে বাড়িতে? অয়ন, কি হহ, মাথা খারাপ হয়েছে তোর? আব্রাহাম যাবে ওমন লোকাল বিয়ে বাড়িতে? 2 মিনিটে আবার মিডিয়ার লোকজন সব চলে না আসে। আব্রাহাম, আমি আর রোহিত এখানেই থাকবো। কারণ আরুষির ফ্যামিলি রোহিতকে চিনে, যদি দেখে ফেলে তো আর বিয়ে করে কাজ নেই। সো অয়ন, তুই আর কৌশল তোরা দুইজন যাবি, বুঝতে পেরেছিস? কৌশল, আচ্ছা গেলাম। তারপর কি করব? আব্রাহাম, শোন। আব্রাহাম অয়ন আর কৌশলকে সবকিছু এক এক করে বুঝিয়ে বলতে লাগলো। কোন ভাবে যেন কোন প্রবলেম ফেস না করতে হয়। যা যা লাগে সব নিয়ে নিল তারা। আর এদিকে রোহিত আরুষিকে ফোন করে বলে যে তার বিয়ে এটা হবে না। রোহিত সব ব্যবস্থা করেছে, এতে যেন আরুষির মনে একটু শান্তি আসে। আব্রাহাম অয়নের হাতে তার জিপের চাবি দিয়ে দিল। সবকিছু নিয়ে প্ল্যান অনুযায়ী অয়ন আর কৌশল জিপ নিয়ে আরুষির বাড়ির দিকে চলে গেল। এদিকে দিয়া আর আইরাতের ভার্সিটি শেষ। এখন ভার্সিটির বাইরে বের হচ্ছে আর কথা বলছে। দিয়া, কিরে আজ কি প্ল্যান আছে তোর? আইরাত, তেমন কোন প্ল্যান নেই। এখন এখান থেকে সোজা বাড়ি যাব, কিছুটা রেস্ট নেব আর তারপর হোটেলে চলে যেতে হবে। অনেক কাজ আছে। দিয়া, তা আর করতে হবে না। আইরাত, মানে? দিয়া, মানে এই যে এখন তুই আমার সাথে থাকবি। শোন, আজ আমার একটা কাজিনের বিয়ে, বুঝলি? আইরাত, তোর কাজিন? কোনোদিন তো শুনলাম না। দিয়া, আরে আমার দূর সম্পর্কের আত্মীয় লাগে। কিন্তু যেই কাজিনের বিয়ে সে অনেক ভালো আর আমার সাথেও ভালোই। নাম আরুষি। আইরাত, ওহহ আচ্ছা। দিয়া, আর আমি তো সেখানে তেমন কাউকেই চিনি না, শুধু আরুষি আপু আর তার বাবা মাকে ছাড়া। সেখানে একা একা ঘুরতে হবে, তাই আমি তোকে আমার সাথে নিয়ে যাব। আইরাত, না আমার অনেক কাজ রে, তুই চলে যা। দিয়া, ধুরু, আরে তোর কাজ করতে হবে না। আমি চাচ্চুকে বলেছি যে বিয়েতে আমি আইরোকে সাথে নিয়ে যাচ্ছি। আর চাচ্চু দ্বিতীয় কোন কথাই বলেনি। আর বাড়িতে ফোন করে বলবি যে তুই কাজে আছিস, ব্যাস। আইরাত, কিন্তু? দিয়া, চুপ কর, কোন কিন্তু পারান্ত না। যাবি মানে যাবি আমার সাথে। দিয়া যেন এক প্রকার খামছে ধরল আইরাতকে। আইরাত আর না পেরে হ্যাঁই বলে দিল। ভার্সিটি শেষে আইরাত সোজা দিয়ার সাথে তার বাড়ি চলে যায়। দিয়া রেডি হয় একদম শাড়ি টাড়ি পরে। আইরাতকে অনেক বলে কিন্তু প্রথমত আইরাত শাড়ি সামলাতে পারে না, আর দ্বিতীয় সে অলওয়েজ নর্মাল গেটআপে থাকতেই পছন্দ করে। বিকেলের দিকে দিয়া আর আইরাত রওনা দেয় বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর বিয়ে হলো রাতে। প্রায় 1 ঘন্টা লাগলো এই বিয়ে বাড়িতে যেতেই। আইরাত আর দিয়া গিয়েই একটু ঝটকা খায়। অনেক বড় সড়ো করেই সাজানো হয়েছে। আর মানুষের কথা নয়, বাদই দিলাম। আইরাত, বই নেই, কোথায় নিয়ে এলি তুই আমায়? দিয়ার কানে কানে ফিসফিস করে। দিয়া, আমি নিজেও বুঝতে পারছি না যে কোথায় এলাম। দিয়ার কথা বলা শেষ হতে না হতেই একজন মহিলা, দিয়া বলে চিল্লিয়ে দিয়ার কাছে আসে, তাকে জড়িয়ে ধরে। আইরাত ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। দিয়া মুখকে ভেটকিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। কুসুম বেগম, আরুষির মা। দিয়া, মা কেমন আছিস? কত দিন দেখি না তোমায়। কত বড় হয়ে গেছো গো। দিয়া, জি জি আনো আন্টি। কুসুম, ওমা এই মেয়েটা কে গো? আইরাতের উদ্দেশ্যে। দিয়া, আন্টি আমার বেস্ট ফ্রেন্ড।
আসলে আমার বনি। কুসুম। বাহাহ, ভারী মিষ্টি মেয়ে তো আইরাতের থুতনিতে ধরে। আইরাত কিছু বলে না। তার এই মুহূর্তে প্রচুর হাসি পাচ্ছে। তবুও মুচকি হাসে। আইরাত বুঝল যে আরুষির মা অনেক রসিক প্রকৃতির একজন। ঠিক তখনই একজন লোক তার দুই হাত পেছনে ভাঁজ করে গম্ভীর মুখ নিয়ে আরুষির মায়ের পেছনে আসে। আতাউর, আরুষির বাবা। কি দিয়া নাকি? ভারী গম্ভীর গলায়। দিয়া। জি আঙ্কেল। আতাউর। হুম মম, তা কেমন আছো? দিয়া। জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? আতাউর। হ্যাঁ ভালো। তুমি কে? আইরাত। আ। দিয়া। আমার বোন। আতাউর। বোন? দিয়া। আমার আরেক চাচার ঘরের মেয়ে। আইরাত এখন পারে নাদিয়ার অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেতে। মুখ টিপে হাসছে দেখে দিয়া চিমটি কাটে আইরাতকে। আর আইরাত গলা খাকারি দিয়ে চুপ হয়ে যায়। কুসুম। আহাহ, আসতে না আসতেই শুরু হয়ে গেছে তোমার। চুপ করো। দিয়া আর আইরাত মা, তোমরা আরুষির ঘরে যাও। আরুষি তার রুমেই আছে। যাও দেখা করো। দিয়া। জি আচ্ছা আন্টি। দিয়া আইরাতের হাত ধরে সিঁড়ি বেয়ে আরুষির রুমে চলে যায়। আর এতক্ষণে আইরাত কিটকিট করে হেসে দেয়। আইরাতের এমন অদ্ভুত রকমের হাসি দেখে দিয়াও হেসে দেয়। আইরাত। এই তোর কাজিনের বাবা মা। আল্লাহ, 2 মিনিট এদের কাছে থাকলে আমি পাগল হব। না জানি তোর বোন কেমনে থাকে। দিয়া। আস্তে হাসলোকে এমনিতেও পাগল বলবে। ভেতরে চল। দিয়া আর আইরাত ভেতরে গেল। গিয়েই দেখে আরুষি রেডি হচ্ছে। মেয়েরা তাকে রেডি করাচ্ছে কিন্তু আরুষির মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। আর তা আইরাত খেয়াল করে। তবে আয়নাতে দিয়াকে দেখতেই আরুষি খুশি হয়ে যায়। আরুষি। দিয়া। এসেছিস তুই? দিয়া। আসলাম। আরুষি। কেমন আছিস? দিয়া। তোমার বিয়ে হয়ে যাচ্ছে ভালো, আর রইলাম কোথায়? আরুষি। ছেলে দেখতে বলবো তোকেও বিদায় দিয়ে দেই। দিয়া। এই না। আরুষি। তুমি দিয়ার সেই ফ্রেন্ড না? আইরাতের উদ্দেশ্যে। দিয়া। আরে সবাইকে বলেছি বোন হয় আমার। আরুষি। হ্যাঁ তো ঠিকই তো। আইরাত নাম তাই না? আইরাত। জি আপু। আরুষি। কেমন আছো? আইরাত। জি ভালো। আপনি কেমন আছেন? আরুষি। হ্যাঁ ভালোই। এভাবেই কথা হতে থাকে। আস্তে আস্তে আরুষির সাথে আইরাত বেশ মিলেমিশে গেল। দিয়া তো তুমি করে বলে তাই আইরাতকেও তুমিই বলতে হবে। তবে কথার ছলে আইরাত খেয়াল করলো যে আরুষি হয়তো ভালো নেই। আইরাত। আপু একটা কথা বলো তো? আরুষি। কি? আইরাত। তুমি এই বিয়েতে খুশি তো? এবার যেন আর আরুষি থাকতেই পারল না। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। দিয়া তো বেশ অবাক। আরুষি। ভালোবাসি একজনকে আর বিয়ে হতে যাচ্ছে আরেকজনের সাথে। খুশি থাকি কিভাবে? দিয়া। মানে কি আপু, তুমি তো আমায় কখনো বললে না? আরুষি। কি আর বলবো বল। বাবা রাজি না, কত ঝামেলা হয়েছে তুই জানিস। আইরাত। তো তুমি যাকে ভালোবাসো তাকে বলনি? আরুষি। ফোন করেছিল, বলেছে বিয়ে সে হতে দিবে না। দিয়া। এখন? আরুষি। জানি না কিছুই। শুধু যা হচ্ছে হতে দিচ্ছি। আইরাত। আচ্ছা চিন্তা করো না, কিছুই হবে না। যদিও আরুষির মুড অনেক বেশি খারাপ, তবুও আইরাত আর দিয়া মিলে আরুষির মুড ভালো করার চেষ্টা করছে। কৌশল আর অয়ন আরুষির বাড়ির সামনে এসে পড়ে। রোহিত তাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, তারা সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ে। আর আসতেই যে বড় বিয়ে বাড়ি দেখে তাতে এমনিতেই বোঝা যাচ্ছে যে এটা বিয়ে বাড়ি। অয়ন। এসে তো পড়লাম, এখন কি? কৌশল। এখন আগে যে কোন ভাবেই হোক জিপটাকে পার্ক করে একটা জায়গায় রাখতে হবে, যেন কারো চোখে না পড়ে। অয়ন জিপ থেকে নেমে পড়ে আর কৌশল কিছুটা দূরে গিয়ে সেটা পার্ক করে দেয়। যেন আরুষিকে নিয়ে তারা যখন বাইরে বের হবে তখন যেন খুব ইজি ভাবেই জিপটার কাছে চলে যাওয়া যায়। অয়ন আর কৌশল নর্মাল গেটআপেই ভেতরে যায়। আর যেই তাদের জিজ্ঞেস করছে তাদের বলছে যে ফ্রেন্ডের বিয়ে। অয়ন। এই তোর হাতে কি রে? কৌশল। ক্লোরোফর্ম। অজ্ঞান করার মেডিসিন। অয়ন। কি এটা কেন এনেছিস তুই? আরে মেয়েকে কিডন্যাপ করছি না আমরা, শুধু এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। আরুষি ভালোবাসে রোহিতকে, এমনিতেই এসে পড়বে। কৌশল। আরে কখন কি হয় বলা যায় না।
আরশির যে বাপ শালায় যদি দেখে ফেলে তাহলে কাপড়ে করে এই মেডিসিন নিয়ে ওর নাকে মুখেই চেপে ধরবো। কম খাটাচ্ছে নাকি হতো যদি ভালোভাবে মেনে নিত। অয়ন: আচ্ছা হয়েছে, এবার চল। অয়ন আর কৌশল এমন একটা ভাব করছে যে তারা এই বাড়িরই মানুষ। অয়ন তো এমন অ্যাক্টিং করছে যে বলার বাইরে। একজন দাদি টাইপ মহিলা অয়নকে কিছুটা সন্দেহ করেছিল। তারা যাতে ধরা না খায় এর জন্য অয়ন দাদি আম্মা বলে চিল্লিয়ে জড়িয়ে ধরেছিল সোজা। বয়স্ক মহিলাটি ভেবাচেকা খেয়ে গিয়েছিল, তাই সেখান থেকে দ্রুত চলে আসে। অয়ন আর কৌশল খুব কষ্টে খুঁজে খুঁজে আরুষির রুম বের করে ফেলে। দেখে তিনজন মেয়ে বসে আছে। আরুষিকে দেখেই বোঝা যাচ্ছে যে সেই বউ। দরজার আড়ালে অয়ন আর কৌশল দাঁড়িয়ে আছে। অয়ন: ওই দেখ, ওই আরুষি বসে আছে। কৌশল: হুমম দেখেছি। অয়ন: শোন, যা করতে হবে খুব সাবধান, বুঝলি? আর এভাবে কাজ হবে না। কৌশল: তো? অয়ন: এক কাজ কর। কৌশল: কি? অয়ন: আমরা তো বাড়ির পেছনের রাস্তা দিয়ে এসেছি, তাই না? তাহলে বাড়ির পেছনে দরজাটা অবশ্যই দেখেছিস। এক কাজ কর, বাড়ির মেইন সুইচ অফ করে দে। কৌশল: কি? অয়ন: হ্যাঁ, কারণ বাড়িকে এরা রাতের বেলাতেই দিন বানিয়ে রেখে দিয়েছে যে আলো, বাপ রে বাপ। এখন যদি বউকে নিয়ে যেতে হয় তাহলে সবার অগোচরেই নিয়ে যেতে হবে। আর রোহিত তো আরুষিকে ফোন করে জানিয়েই দিয়েছে, কোন প্রবলেম হবে না। বাড়ির পেছনেই তো মেইন সুইচ থাকে, তাই তুই গিয়ে সুইচের মিটার ডাউন করে দে। আর বাড়ির সুইচ বন্ধ করলে সবার নাকের নিচ থেকে আমরা নিয়ে যেতে পারবো, কাজটা সুবিধের হবে। কৌশল: ধন্য ধন্য, আমি ধন্য ভাই। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? অয়ন: আব্বে ও পাম কম মার, যা বলছি তাই কর, দ্রুত যা। কৌশল: আচ্ছা। কৌশলের হাতে একটা ছোট ব্যাগ ছিল, তাতেই সব কিছু রয়েছে। কৌশল ব্যাগটা অয়নের হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায় বাড়ির পেছনে মেইন সুইচ অফ করতে। আর অয়ন আরুষির দরজা থেকে কিছুটা দূর দাঁড়িয়ে আছে। আরুষি, আইরা তার দিয়া হেসে হেসে অনেক কথা বলছে। হঠাৎ আরুষি বলে ওঠে, আরুষি, আব, দিয়া শোন না, ওই রুমে টেবিলের ওপর আমার ফোনটা চার্জে লাগানো আছে, প্লিজ একটু নিয়ে আয় না। দিয়া: যাচ্ছি। দিয়া অন্য রুমে চলে যায় ফোন আনতে। আর আইরা আরুষির কানের দুলটা ঠিক করে দিচ্ছে। অয়ন একটু উকি দিয়ে দেখে আরুষি বউ সেজে সেখানেই বসে আছে। কিছুক্ষণ পর দিয়ার ডাক আসে। দিয়া: আরুষি আপু, আমি পাচ্ছি না, কোথায় ফোন? আরুষি: আরে টেবিলের ওপরই তো রাখা আছে। দিয়া: ধুর ছাই, আমি পাচ্ছি না তো। আরুষি: আগের মতোই অকর্মা আছিস। দিয়া: কি? আরুষি: তোর মাথা, আমি আসছি, দাঁড়া একটু। আইরাত, তুমি এখানে বস একটু, আমি আসছি কেমন? আইরাত: আচ্ছা আপু। আরুষি দিয়ার কাছে চলে যায়। আর আইরাত সেখানে বসে পড়ে। তার ঠিক কয়েক সেকেন্ড পরই দুম করে কারেন্ট চলে যায়। অর্থাৎ পুরো বাড়ির মিটার ডাউন। চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। আর কেমন একটা গা ছমছমে ভাব। বাড়ির মানুষের কথা চারিদিকে বাজছে। কারেন্ট গেতেই অয়ন বুঝল কৌশল গিয়ে মেইন সুইচ অফ করে দিয়েছে। ব্যাস, যেই পুরো বাড়িতে কারেন্ট গিয়েছে তখন অয়ন সোজা আরুষির রুমে চলে যায়। গিয়েই সামনে থাকা মানুষের শক্তভাবে মুখ চেপে ধরে। অনেক ছটফট করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ছাড়া পাচ্ছে না। অয়ন কিছু বুঝছে না যে আরুষি এত ছটফট কেন করছে, নাকি সে ভয় পাচ্ছে। তাই অয়ন কানের কাছে গিয়ে বলে ওঠে, অয়ন, ভয় পেও না আরুষি, আমি অয়ন, রোহিতের কাছে নিয়ে যেতে এসেছি। অয়নের এই কথা বলার পরও অনেক বেশি ছুটাছুটি করছে। এভাবে থাকলে ধরা পড়ে যাবে। অবশেষে আর কোন উপায় না পেয়ে অয়ন ক্লোরোফর্মটা তার মুখের সামনে স্প্রে করে দেয়। মুহূর্তেই শান্ত হয়ে যায় ছটফট করতে থাকা মানুষটা। অয়ন কোন রকমে সবার চোখের আড়ালে রুম থেকে তাকে বের করে আনে। তখন কৌশলও এসে পড়ে। কিছুটা ধরাধরি করে আর লুকিয়ে চুরিয়ে একদম বাড়ির বাইরে এসে পড়ে। বাড়ির ভেতরে এখনো কারেন্ট আসেনি, তাই অনেক কোলাহল চলছে। অয়ন আর কৌশল তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে পড়ে, যেন বাড়ির বাইরে আসলেই তারা প্রাণে বাঁচে।
তবে কৌশল যখন বাড়ির মেইন সুইচ অফ করতে এসেছিল তখন একটা বুদ্ধিমানের কাজ করছে জিপটা এনে সোজা সামনে রেখে দিয়ে গিয়েছিল। তাই অজ্ঞান করে তাকে ভেতর থেকে নিয়ে বাইরের আসার সাথে সাথেই জিপের পেছনে সিটে আস্তে করে বসিয়ে দেয়। তখনই দেখে যে হাতে লাইট নিয়ে কিছু লোক এইদিকে আসছে। অয়ন, এই রে, ওরা তো এইদিকেই আসছে রে। কৌশল, শোন না, আমি না একটা কাজ করে ফেলেছি তাড়াহুড়োয়। অয়ন, কি করেছিস? কৌশল, বাড়ির মিটারটা এত জোরেই টান দিয়েছি যে ওটা না কিছুটা ভেঙ নড়বড়ে হয়ে গেছে। ঠিক করার জন্য লোক আনতে হবে। অয়ন, তাতে আমাদের কি? আমাদের কাজ তো হয়েছে নাকি? কৌশল, এই দেখ লোকগুলো এইদিকেই আসছে। অয়ন, শোন শোন, আরুষির মুখটা ঢেকে দে জলদি, দেখে ফেললে সর্বনাশ। কৌশল একটা সাদা কাপড় দিয়ে মুখটা দ্রুত ঢেকে দেয়। এছাড়াও ভেতরে বাইরে সব ঝাপসা অবস্থা। লোকগুলো যখন অয়ন আর কৌশলের পাশ কেটে যাচ্ছিল তখন তারা এমন একটা ভাব ধরে যে তারা গল্প করছে। পরে লোকগুলোর চলে যেতেই অয়ন আর কৌশল ঘোড়ার বেগে ছুটে জিপে উঠে বসে পড়ে। তারপর সোজা আব্রাহামের গেস্ট হাউসে চলে যায়। সেখানেই আব্রাহাম আর রোহিত আছে। অয়ন আর কৌশল খুশিও হচ্ছে আর সাথে কিছুটা নার্ভাসও। কেননা এই প্রথম তারা এমন কোন কাজ করলো। প্রায় আধা ঘন্টা পর তারা গেস্ট হাউসে চলে আসে। বেশ দ্রুত এসেছে তারা। গেস্ট হাউসের সামনে এসেই তারা জিপ থামায়। তারপর আবার আরুষিকে নিয়ে ভেতরে চলে যায়। রোহিত করিডোরে দাঁড়িয়ে ছিল। নিচে তাকিয়ে দেখে যে অয়ন আর কৌশল এসে পড়েছে। রোহিত দৌড়িয়ে গিয়ে দরজা খুলে দেয়। রোহিত, আব্রাহাম এসে গেছে ওরা। আব্রাহাম, দরজা খুলে দে। দরজা খুলে দাঁড়াতেই অয়ন আর কৌশল ভেতরে আসে। তারপর আরুষিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। অয়ন, নে ভাই, তোর জীবন এনে দিয়েছি, এবার শান্ত হ। রোহিত, থ্যাঙ্কস ভাই। কৌশল, যে একটা ধকল গিয়েছে বাবা, জানিস কত কাণ্ড করে একে নিয়ে আসতে হয়েছে। এবার নে দেখ প্রাণ ভরে তোর প্রাণ ভোমরাকে। আব্রাহাম বসে বসে ড্রিঙ্ক খাচ্ছে আর এদের কাণ্ড দেখছে। রোহিত তো পারছে না খুশিতে কেঁদে দিতে। অয়ন আর কৌশল একটু হাফ ছেড়ে দিয়ে বসে। রোহিত আর দেরি না করে আরুষির কাছে চলে যায়। গিয়েই তার মুখের ওপরের কাপড়টা সরিয়ে দেয়। রোহিত এতক্ষণ খুশির জোরে কান্না করছিল, কিন্তু এবার সে সত্যি কেঁদে দেয়। সবাই অবাক হয়ে রোহিতের দিকে তাকায়। কৌশল, এভাবে কাঁদছিস কেন, কি হয়েছে? অয়ন, কি হলো আবার? রোহিত, হারামজাদারা, এই কাকে তুলে এনেছিস তোরা? কৌশল, কাকে আবার? আরুষিকে। রোহিত, ওরে তোরা কি জীবনে আরুষিকে দেখিসনি? এই কোন অ্যাঙ্গেল থেকে আরুষি লাগে? এই আরুষি না, চোখের মাথা খেয়েছিস বলদ সব। অয়ন, কি বলিস? অয়ন আর কৌশল দ্রুত গিয়ে রোহিতের পাশে দাঁড়ায়। দেখে যে হ্যাঁ, সত্যি রোহিত যা বলছে তা ঠিক, এই আরুষি না। তাদের এমন আজগুবি কথা শুনে আব্রাহাম আর না পেরে ড্রিঙ্ক ছেড়ে উঠে গিয়ে তাদের কাছে যায়। তবে বাকি সবার সাথে আব্রাহাম যেন এবার বেশ শক খায়। অর্থাৎ যাকে তারা আরুষি ভেবে নিয়ে এসেছিল সে আরুষি না, বরং আইরাত। দিয়া অন্য রুমে গিয়েছিল কাজে, দিয়ার দ্বারা হচ্ছিল না, তাই আরুষি নিজেই উঠে দিয়ার কাছে যায়। আর তখন রুমে আইরাত একাই ছিল। আর অন্ধকারে তার আইরাতকেই আরুষিকে ভেবে তুলে এনেছে। আব্রাহাম অবাক হয়ে তাকিয়ে আছে আইরাতের দিকে। সে ভাবেনি যে আইরাতকে সে এভাবে দেখতে পারবে। এটাকে কইন্সিডেন্স বলবে না ভুল। যাই হোক, আইরাত এসেছে তো আব্রাহামের কাছে। আইরাতের চুলগুলো এলোমেলো, মুখের ওপর আছড়ে পড়েছে। একদম নিষ্পাপ লাগছে দেখতে। আব্রাহাম মুচকি হেসে আইরাতের দিকে তাকিয়ে আছে। এ যেন এক আলাদা খুশি লাগছে মনের মাঝে। তবে মুহূর্তের মাঝেই নিজের চারিপাশে এই তিন গাধার বকবকানি শুনে আব্রাহামের মাথা গরম হয়ে যায়। আব্রাহাম এমন জোরে একটা ধমক দেয় যে তারা তিনজনেই চুপ হয়ে যায়। আব্রাহাম, চুপ, একদম চুপ। তোরা কি মানুষের কাতারে পড়স? গাধার খাটুনি খাটতে হলো এতক্ষণ ভরা। একটা কাজ ঠিক মতো করতে পারিস না। মাথায় গোবর ভরা, দেখে কাজ করতে পারিস না। মনটা চাইছে তোদের দুইজনকে এখানে পুঁতে দিতে, কৌশল আর অয়নের উদ্দেশ্যে। আব্রাহাম রাগে অয়ন আর কৌশলের মাথার পেছনে টাচ করে থাপ্পড় মারে। রোহিত, এখন আমার কি হবে রে? আরুষির তো বিয়ে হয়ে যাবে রে। আব্রাহাম,
এই চুপ কর তো, কানের পোকা খাস না। অয়ন, তাহলে এই মেয়ের কি করব? আইরাতের উদ্দেশ্যে, আব্রাহাম, ওকে নিয়ে তোদের ভাবতে হবে না। এই একবার এখানে এসেছে তো এসেছেই, এর জন্য আমি আছি। আব্রাহাম আইরাতের চেয়ারের দুই পাশে দুই হাত রেখে তার দিকে ঝুঁকে পড়ে আস্তে করে বলে ওঠে, আব্রাহাম, বলেছিলাম না যে আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে? আব্রাহাম তার হাত দিয়ে আইরাতের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আইরাতের এমন মায়া ভরা মুখটা যেন বরাবরই আব্রাহামের মনকে এলোমেলো করে দেয়। যাই হোক, আব্রাহাম আইরাতকে পাজাকোলে তুলে নিল। তারপর তার রুমে চলে যায়, গিয়ে বেডের ওপর শুইয়ে দেয় তাকে। আইরাতের দিকে বেশ ঝুঁকে তার চুলগুলো কানের পিঠে গুজে দেয় আব্রাহাম। এক নজর আইরাতের সারামুখে চোখ ঘুরিয়ে মুচকি হেসে এসে পড়ে। আবার এসে দেখে অয়ন আর কৌশল মাথা চুলকাচ্ছে। তাদের দেখলেই এখন আব্রাহামের মেজাজ বিগড়ে যাচ্ছে। আব্রাহাম, অকর্মার ঢেকি এক একটা। আব্রাহামের ধমক খেয়ে আবার চুপ মেরে যায় তারা। আব্রাহাম, এর থেকে ভালো হতো যে আমি নিজেই যদি চলে গেতাম। রোহিত, এখন? আব্রাহাম, চল দেখি। আব্রাহাম অয়নের কাছ থেকে জিপের চাবি নিয়ে আবার বের হয়ে পড়ে। মুখে একটা কালো কালারের মাস্ক পরে নেয় আব্রাহাম। রোহিতকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে পড়ে আর বলে রেখে যায় যে আব্রাহাম যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে তারা কেউ যেন আইরাতের সেই রুমে না যায়। আব্রাহাম আর রোহিত জিপে বসে পড়ে। আব্রাহাম, রোহিত, রোহিত। হ্যাঁ, আব্রাহাম। আরুষির নাম্বারে ফোন লাগা আর ফোন আমাকে দে। রোহিত, আচ্ছা। রোহিত ফোন লাগায় আরুষিকে। প্রথমবার ফোন বেজে কেটে যায়। পরে আবার ফোন দিলে আরুষি ধরে। দিয়া হয়তো নিচে সবার সাথে আছে, আর কারেন্টও এসে পড়েছে এতক্ষণে। কিছু সময়ের মাঝেই কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে দিবে। আরুষি কথা বলছিল তখন তার মা আসে আরুষিকে নিয়ে যেতে। এই তো কাজ হলো। আরুষি দ্রুত ফোন কেটে দেয়। আরুষির মা তাকে নিয়ে নিচে নেমে পড়ে। কাজী এসে পড়েছে। কাজীর সামনে আরুষিকে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে তো আরুষি চিন্তায় শেষ। আর কোন পথ না পেয়ে আরুষি চিল্লিয়ে ওঠে। আরুষির মা দ্রুত তার কাছে যায়। আরুষি তার প্রচণ্ড পেট ব্যথা হওয়ার ভান ধরে, যেন নড়তেই পারছে না ব্যথায় এমন। আরুষির মা তাকে নিয়ে ধরে ধরে রুমে যায়। আরুষি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তখনই রোহিতের ফোন আসে। তবে এবার আব্রাহাম কথা বলছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে কথা বলছে। যদিও ড্রাইভ করার সময় ফোনে কথা বলা ঠিক না, তবুও এখন আর কোন উপায় নেই। আরুষি, হ্যালো। আব্রাহাম, হ্যালো আরুষি, আমি রোহিতের ফ্রেন্ড। আরুষি, জি ভাইয়া। আব্রাহাম, আমার কথা ধ্যান দিয়ে শুনো। আরুষি, হুমম। আব্রাহাম, তুমি এখন কোথায়? আরুষি, আমার রুমে। আব্রাহাম, ভেতরে এখন কাউকেই আসতে দিও না ওকে। আর তোমার রুমের বা দরজার সামনে কোন জায়গা বা বারান্দা আছে যেটা দিয়ে তুমি ওপর থেকে নিচে নামতে পারবে? আরুষি, জি ভাইয়া, একটা করিডোর আছে তবে বেশ ছোট। আব্রাহাম, তুমি নামতে পারবে তো? আরুষি, জি ভাইয়া। আব্রাহাম, দ্যাটস ইট। এবার শোনো, তোমার রুমের কোন বড় সড়ো কাপড় আছে? আরুষি, জি আছে। আব্রাহাম, 2-3টা কাপড় একসাথে বাঁধো যেন তুমি ওপর থেকে নিচে সহজেই নামতে পারো। আরুষি, আচ্ছা। আব্রাহাম, তারপর করিডোরে এসে দাঁড়াও। আমি আর রোহিত আসছি। রোহিত তোমার বাড়ির পেছনের নিচে দাঁড়িয়ে থাকবে, তারপর তুমি ওর সাথে এসে পড়বে বাইরে। তারপর চলে আসবে, বুঝতে পেরেছো আমার কথা? আরুষি, আচ্ছা ভাইয়া। আরুষি ফোন কেটে দেয়। যা করতে হবে খুব দ্রুত করতে হবে, যখন তখন কেউ চলে আসতে পারে। আরুষি আর কোন উপায় না পেয়ে বিছানার চাদর আর জানালার পর্দা বেঁধে নিল। আব্রাহাম প্রচুর জোরে জিপ ড্রাইভ করছে। 7 মিনিট চলে যায়। বাইরে থেকে ডাক দিলে আরুষি চমকে ওঠে। আরুষি আর কিছু টাইম চেয়ে নেয় তাদের কাছ থেকে। একটু পর বাইরে হর্নের শব্দে আরুষি বাইরে যায়। দেখে রোহিত নিচে দাঁড়িয়ে আছে আর গেটের বাইরেই গাড়ির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আরুষির মুখে হাসি ফুটে ওঠে। আরুষি আর দেরি না করে কাপড় বেয়ে করিডোর দিয়ে নিচে নেমে পড়ে। আরুষির মাথার ঘোমটাটা আটকে পড়লে সে সেটা রুমে ফেলে রেখেই এসে পড়ে।
খুব সাবধানে নিচে নেমে পড়ে। অতঃপর আরশি রোহিতের কাছে এসে পড়ে রোহিত সাথে সাথে জড়িয়ে ধরে তাকে। তারপর আরশি আর রোহিত জিপে উঠে পড়ে। আর আব্রাহাম হাওয়ার বেগে ছুটে চলে। এদিকে আরশি বের হচ্ছে না দেখে দরজার বাইরে তার মা চিন্তা করছে। তবে এখন কেন জানি আরশির মায়ের খটকা লাগে ব্যাপারটা। উনি দরজা ঠেলেই ভেতরে চলে যায়। গিয়েই দেখে আরশি নেই, তার ঘোমটাটা পড়ে আছে নিচে। করিডোরের পাশে কাপড় পরে আছে অনেক বড়, যা বুঝার আরশির মা বুঝে গেল। তিনি তার 2 হাত দিয়ে কানে কাছে ধরে চিল্লিয়ে উঠে, কুসুম বেগম, আরশি রে। আব্রাহাম রোহিত আর আরশিকে নিজের গেস্ট হাউসে এনে পড়ে মুহূর্তেই কাজীকে ডেকে আনে অয়ন। তারপর রোহিত আর আরশির বিয়ে দিয়ে দেয়। আরশি আর রোহিতের মুখে হাসি ঝুলছে। আব্রাহাম, দেখলি এভাবে ভাগাতে হয়। কৌশল, খুব অভিজ্ঞতা তাই না? আব্রাহাম, হ্যাঁ, সব কিছুরই আছে। তোদের মতো নাকি? রোহিত, থ্যাঙ্কস ইয়ার, তুই না থাকলে হয়তো আমাদের বিয়েটাই হতো না। আব্রাহাম, থ্যাঙ্কস দিয়ে আর লজ্জা দিস না। আরশি, অনেক ধন্যবাদ ভাইয়া। আব্রাহাম, ওয়েলকাম বনু। উইশ ইউ বোথ এ হ্যাপি ম্যারিড লাইফ লাল হার্ট। রোহিত আরশিকে নিয়ে তার বাড়িতে চলে গেল। আস্তে আস্তে অয়ন আর কৌশলও চলে যায়। এবার আব্রাহামের মাথায় আইরাতের খেয়াল আসে। সে বাঁকা হেসে আইরাতের রুমে চলে যায়। গিয়ে দেখে আইরাত এখনো শুয়ে আছে। জ্ঞান ফিরেনি তার। আব্রাহাম গিয়ে আইরাতের দিকে নিচু হয়ে ঝুঁকে দাঁড়ায়। সারা মুখে চোখ বুলাচ্ছে সে। যাক, ভালোই হয়েছে, ভুল করে হলেও আইরাত আব্রাহামের কাছে এসেছে তো। আব্রাহাম এটা ভেবেই বাঁকা হাসে। কিন্তু সেই দিকে বিয়ে বাড়ি যেন আর বিয়ে বাড়ি রইল না। তুলকালাম কাণ্ড বেঁধে গেছে ওখানে। আরশিকে তো তার বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে এসে রোহিতের সাথে আব্রাহাম বিয়ে দিয়ে দিয়েছে। আর এত বড় একটা কাণ্ড করার পর অবশ্যই কেউ চুপ বা শান্ত হয়ে থাকবে না। আর আরশির যে বাপ পুরাই কসাই। বিয়ের আসর থেকে এই যে আরশির মা আরশিকে নিয়ে উপরে রুমে গেল, আর তো আসার নাম গন্ধ নেই। এদিকে পাত্রপক্ষরা কানাঘুষা শুরু করে দিয়েছে। আর আরশির বাপের মাথা গরম। ওপরে রুমে আরশির মা তো এক চিৎকার দিয়েই শেষ। তিনি দ্রুত নিচে নেমে আসেন। আরশির বাবা আতাউর আরশির মাকে এভাবে দ্রুত পায়ে নিচে নামতে দেখে বেশ অবাক হয়। তিনি উঠে গিয়ে আরশির মায়ের কাছে যান। আতাউর, কি হয়েছে কুসুম, এমন ঘাবড়ে আছো কেন? আরশি কোথায়? আরে জলদি ওকে আনো, বিয়ের সময় তো চলে যাচ্ছে। কুসুম, কোথা থেকে আনবো ওকে? আরশি পালিয়ে গেছে। আতাউর, কি বলছো এই সব? কিভাবে পালালো? কুসুম, আরে রুমের দরজা খুলছে না দেখে আমি ভাবলাম আমি নিজেই ভেতরে গিয়ে দেখি। গিয়ে দেখি ওড়না নিচে পড়ে আছে আর বাইরের দিকে বড় পর্দা ঝুলছে। পালিয়ে গেছে ও। আতাউর, এখন এখন কি হবে? আমি সবার সামনে মুখ কিভাবে দেখাবো? আমার নাক কাটা গেছে তোমার একমাত্র মেয়ের জন্য। কুসুম, শোন, ঘরের ছেলেমেয়েদের এত কড়া শাসনে রাখলে এমনই হবে। আরশি যাকে পছন্দ করত সে কি খারাপ ছিল নাকি? নিজের বিজনেস আছে, দেখতে ভালো, পছন্দ করে আমাদের মেয়েকে। সমস্যাটা কোথায় ছিল? কিন্তু না, তুমি মেনে নিলে না। নিজের স্বার্থ, শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে মাঝবয়স্ক একটা লোকের সাথে আরশির বিয়ে দিতে চলেছিলে। রোহিত যদি একটা লাফাঙা হতো বা বেকার হতো তাহলে একটা কথা ছিল। সব দিক দিয়েই ভালো ছেলেকে কেউ মানা করে দেয়। নিজের স্বার্থের জন্য বিয়ে দিচ্ছিলে মেয়েটার। আর শুনে রাখো, আজ সবার সামনে তোমার মাথা নিচু হবে শুধু তোমার দোষের কারণেই। আতাউর, তোমার মেয়েকে পেলে আমি কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দিবে। কুসুম, তুমি জীবনেও শুধরাবে না। এবার সামলাও সব। এই বলেই একরাশ রাগ আর জেদ নিয়ে কুসুম বেগম চলে গেলেন। আর এদিকে তো আতাউর ভেবে পাচ্ছে না যে সবাইকে কি বলবে। এত বড় বিয়ে বাড়ি, এতগুলো লোকজন সবার সামনে কি করে, ভাবতেই লজ্জা লাগছে তার। আর এদিকে দিয়া আইরাতকে খুঁজতে খুঁজতে হয়রান। মেয়েটা কোথায় যে গেল? গত 20 মিনিট যাবৎ খুঁজে বেড়াচ্ছে। একদিক দিয়ে যেমন আইরাতের জন্য চিন্তা হচ্ছে তেমন রাগও লাগছে। এতগুলো মানুষের মাঝে কোথায় চলে গেল না বলে কই। আর বিয়ের সময় প্রায় শেষ, এখন বাড়ি যাবে।
দেরি করে বাড়ি গেলে আইরাতের চাচি আইরাতকে আস্ত চিবিয়ে খাবে। দিয়া হন্য হয়ে আইরাতকে খুঁজে চলেছে, তবে তখনই কারো চিল্লানোর আওয়াজে দিয়া থেমে যায়। চিল্লা চিল্লির শব্দ যেখান থেকে আসছে সেখানে গেতেই দিয়া বেশ অবাক হয়। হবু জামাই একদম আরুষির বাপের সাথে মারামারি লাগার উপক্রম। দিয়ার এমন সিন দেখে হাসি যেন আর সইছে না। এটাই প্রবলেম, সিরিয়াস মোমেন্টে হেসে দেওয়া। অবশ্য আইরাতই শিখিয়েছে তাকে। আইরাতের সাথে থাকতে থাকতে তার প্রভাব পড়েছে। কিন্তু আশেপাশের মানুষের কথা যখন দিয়া শুনে তখন চিন্তায় তার তো পরাণ পাখি উড়েই গেল। আরুষি নাকি পালিয়ে গেছে। কিন্তু কিভাবে পালালো, কখন পালালো, আর কার সাথেই বা পালালো? তখন দিয়ার মনে পড়ে আরুষির প্রেমিকের কথা। দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছুই ভাবছিল, তখন বিকট শব্দে চমকে উঠে সামনে তাকায়, দেখে যে জামাই অনেক বড় একটা স্টিলের থালার আগে চটকিয়ে দিয়েছে। আর আরুষির বাবা সাথে সাথে জামাই এর কলার খামচে ধরে। অবস্থা বেগতিক। সবাই গিয়ে হুড়মুড় করে থামায়। অবশেষে আর কি বিয়ে ভেঙে গেল। পাত্রপক্ষ রাগে দুঃখে চলে গিয়েছে। আস্তে আস্তে বাড়ি থেকে সব মানুষ প্রস্থান করতে লাগলো। আতাউর এক জায়গায় বসে রাগে ফুঁসছেন। কিন্তু দিয়া তো এখনো আইরাতকে পেল না। সে গিয়ে আবার সারা বাড়িতে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দিয়া কুসুম বেগমের সামনে পড়ে যায়। কুসুম: আরে দিয়া, কি হয়েছে? কাউকে খুঁজছিস নাকি? দিয়া: আন্টি, আইরাত আছে না আমার সাথে যে এসেছিল, তাকে কোথাও পাচ্ছি না। কুসুম: আরে এখানেই হয়তো আছে কোথায়, ভালোভাবে দেখ, পেয়ে যাবি, চিন্তা করিস না। দিয়া: আন্টি, আধা ঘন্টা ধরে খুঁজছি, নেই কোথাও। বাসায় জানে আইরাত কাজ করছে, এখন যদি ওকে ছাড়া আমি যাই তাহলে ওর বাড়ির লোকজন শেষ। আর আইরাতের একটা চাচি আছে, উনি তো আইরাতকে মেরাই ফেলবেন। কুসুম: কি বলিস? আচ্ছা আয় তো দেখি কোথায় গেল মেয়েটা। দিয়া আর কুসুম বেগম মিলে আইরাতকে খুঁজতে লাগলো। কিন্তু আইরাত যখন সেখানেই নেই তাহলে হাজার খুঁজেও কাজ হবে না। দিয়া আর কুসুম বেগম নিচে হলরুমে এসে থেমে পড়েন। আতাউরের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এত রাগ তা কুসুম বেগম খেয়াল করেন। আর দিয়া এদিক ওদিক তাকাতাকি করছে আইরাতের জন্য। তখনই আতাউর রেগে বলে উঠেন: আতাউর, এমন মেয়ে থাকার চেয়ে মরে যাওয়া বেশ ভালো। সবার সামনে আমার নাক কাটিয়ে গেল। কুসুম: শোন, আমাদের মেয়ে কোন খারাপ ছেলেকে পছন্দ করেনি। এখন তোমার অনেক রাগ, কারণ তোমার স্বার্থ হাসিল হয়নি। আতাউর: চুপ করো। আরুষি একা কখনোই এই বিয়ে বাড়ি থেকে একা পালিয়ে যেতে পারবে না। ওর পক্ষে সম্ভব না। কুসুম: কি বলতে চাইছো তুমি? আতাউর: কেউ একজন ওকে সাহায্য করেছে। অবশ্যই করেছে, নয়তো এটা একজনের কর্ম নয়। আতাউর এগুলো বলছিল তখনই দিয়া তার আন্টিকে ইশারা করে যে আইরাতকে তো এখনো পেল না। আর এটা আতাউরের চোখ এড়ায়নি। সে বলে উঠে: আতাউর। দিয়া: দিয়া: জি আঙ্কেল। আতাউর: তোমার সাথে যেই মেয়েটা, মানে তোমার বোন এসেছিল, সে কোথায়? দিয়া: আঙ্কেল, ওকেই কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও যে চলে গেল না বলেই প্রায় অবেক্ষণ যাবৎ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আতাউর: পালিয়ে গেছে। দিয়া: কি? আতাউর: হ্যাঁ, পালিয়ে গেছে। আরুষি পালিয়ে গেছে, আর সাথে তোমার ওই বোনও। নয়তো একই সময়ে দুটো মেয়ে বাড়ি থেকে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? তাও আবার একই সময়ে। তোমার ওই বোনই আরুষিকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আতাউরের কথা শুনে দিয়ার রাগও হয় আর বেশ চিন্তাও। কিন্তু আইরাত যে জীবনে এমন কোন কাজ করবে না তা দিয়া জানে। আর দিয়ার সাথে আজই আইরাতের প্রথম দেখা, আর আজই আইরাত কিভাবে পালিয়ে যেতে সাহায্য করবে তাকে। যেই মেয়ে কখনো একটা মশা পর্যন্ত মানেনি, সে কিনা বিয়ের আসর থেকে মেয়েকে নিয়ে পালাবে? ভাবা যায় এগুলা? আতাউর: ওই মেয়েই আরুষিকে নিয়ে পালিয়েছে। আরুষিকে ওর প্রেমিকের কাছে যেতে সাহায্য করেছে। সব কিছু তারা মিলে করেছে। এবার যেন দিয়া আর চুপ করে থাকতে পেল না, প্রচণ্ড রাগ হচ্ছে তার। দিয়া: ব্যাস আঙ্কেল, অনেক হয়েছে, অনেক বলেছেন। আপনার কি মনে হয় আপনি মুখ দিয়ে যা বলবেন তাই শুনে নিব? অনেক বলেছেন। আর একটা কথা, আপনি আইরাতের ব্যাপারে বলবেন না। আইরাত আরুষি আপুকে আজ প্রথম দেখলো। আর আমি জানতাম না যে আরুষি আপু কাউকে পছন্দ করে, সেখানে আইরাত কিভাবে ওকে হেল্প করবে? আইরাত তেমন মেয়েই না।
আর এত লোকজনের ভিড়ে সে আরুষি আপুকে হেল্প করবে প্রশ্নই আসে না। আর কথা রইল পালিয়ে যাওয়ার, তো কোন মেয়েই চাইবে না নিজের বয়সের দ্বিগুণ একজনের সাথে নিজের বিয়ে হোক। আজ নিজের দোষে আপনার এই হাল। আমারই ভুল হয়েছে যে নিজের সাথে আইরাতকে এখানে এনেছিলাম। দয়া করে আইরাতকে আর দোষ দিবেন না। আইরাতের কথা ছেড়ে নিজের মেয়েকে খুঁজুন। আসলে কি আরুষি আপু পালিয়ে অনেক ভালোই করেছে। দিয়ার আগে আগুন হয়ে আছে। আর এই কথা বলেই সে বিয়ে বাড়ি থেকে সোজা বের হয়ে পড়ে। পুরো বাড়ি 3-4 বার চক্কর কাটা শেষ, তবে আইরাত নেই। এবার যেন দিয়া আইরাতের চিন্তায় আসর হয়ে যাচ্ছে। আইরাতের চাচা আর চাচিকে কি বলবে সে। আর কোন উপায় না পেয়ে দিয়া কাপা কাপা হাতে আইরাতের চাচা ইকবালকে ফোন দেয়। দিয়া। হ্যালো। ইকবাল। আরে দিয়া যে, কেমন আছো মা? দিয়া। আঙ্কেল আসলে আপনার সাথে কিছু কথা ছিল জরুরি। ইকবাল। হ্যাঁ বলো। দিয়া। আসলে আঙ্কেল আইরাত আজ হোটেলে যায়নি। ইকবাল। মানে? দিয়া। আসলে আঙ্কেল ভার্সিটি শেষে আইরাত আমার সাথেই ছিল। হোটেলে কাজে যেতে চেয়েছিল কিন্তু আমিই যেতে দেইনি। আমার এক কাজিনের বিয়ে ছিল, তো তাই সেখানে আইরাতকে নিয়ে এসেছিলাম। তবে দুর্ভাগ্যবশত বিয়েটা হয়নি, ভেঙে গিয়েছে। তবে একটা সমস্যা হয়েছে। ইকবাল। কি হয়েছে? চিন্তিত হয়ে। দিয়া। আইরাতকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সব জায়গায় খুঁজেছি কিন্তু আইরাতকে কোথাও পাচ্ছি না। জানি না কোথায় চলে গেল। ইকবাল। কি? এইসব কি বলছো দিয়া? আইরাত তো তাহলে সারাদিন তোমার সাথেই ছিল তাই না? তাহলে না বলেই কোথায় যাবে? আইরাত তো মনে হয় সেখানে কাউকে চিনেও না, তাহলে কোথায় গেল মেয়েটা? দিয়া। সেটাই তো বুঝে উঠতে পারছি না আঙ্কেল। আর আমাকে মাফ করবেন, আমি আসলে আপনাকে না বলেই আইরাতকে নিজের সাথে নিয়ে এসে পড়েছি। আঙ্কেল আই এম সরি। ইকবাল। না দিয়া এভাবে বলো না মা। আমি জানি তুমি আইরাতের কত ক্লোজ। তুমি আইরাতের মন্দ চাইবে না। এতে দোষ নেই তোমার। কিন্তু কথা হচ্ছে মেয়েটা কোথায়? আইরাতের চাচি এমনিতেই মেয়েটাকে কথা শোনায়, আজ তো শেষ করে দিবে। ইকবাল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বেজে চলেছে 11টা। ইকবাল। 11টা বাজে? এত রাত অচেনা একটা জায়গা। চিন্তা হচ্ছে। খারাপ কিছু হলো না তো? দিয়া। না আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। দেখি কি করা যায়। ইকবাল। আচ্ছা। ইকবাল ফোন কাটতেই পেছনে ঘুরে দেখে যে কলি দাঁড়িয়ে আছে, ওই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কলি নিজের কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইকবাল তাকে একরকম ইগনোর করেই পাশ কেটে চলে আসে। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 12টার ঘরে গিয়ে আটকে পড়ে। হলরুমে আইরাতের চাচা চাচি বসে আছে, একদম চুপ। আর এই নির্বতায় ঘড়ির কাঁটাটা 12টার ঘরে গিয়ে ঢং ঢং আওয়াজ করে উঠল। চিন্তায় অবস্থা খারাপ সবার। ইকবাল বসেছিল, নিজের সামনে 1 কাপ চা রাখা। সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠে, ইকবাল জলদি করে ফোনটা রিসিভ করে। দিয়ার ফোন। ইকবাল। হ্যালো দিয়া, পেয়েছো আইরাতকে? দিয়া। না আঙ্কেল, এখনো পাইনি। আমি গাড়িতে সব জায়গারই খোঁজ রাখছি, কিন্তু আইরাতকে পাচ্ছি না। ইকবাল। আচ্ছা দিয়া, পুলিশে জানালে কেমন হয়? দিয়া। আঙ্কেল, 24 ঘন্টার আগে পুলিশ কোন মিসিং কেস ফাইল করবে না। আমাদের একটু ওয়েট করতে হবে। আইরাতের চিন্তায় তার চাচার যেন প্রেশার বেড়ে গেল। দিয়া কোন রকমে আইরাতের চাচাকে শান্ত করে ফোনটা রেখে দেয়। আর তখনই আইরাতের চাচি চিল্লিয়ে ওঠে। কলি পালিয়ে গেছে তাই না? আমাদের মুখে চুন কালি মেখে পরের এক পোলার সাথে পালিয়ে গেছে তোমার এই আদরের লাডলি আইরাত। আগেই বলেছিলাম কোন ছেলে টেলে দেখে বিয়ে দিয়ে দাও, কিন্তু না, উনি পড়াশোনা করবেন, বাইরে কাজে পাঠালে। না জানি কেমন কেমন ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এবার ফল ভোগ করো। ইকবাল। আহা। কলি। থামো তো একটু। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না কোথায়, একটু শান্তির কথা বলবে, তা না সব আজাইরা কথা। কলি। এখন না সবাই ছি ছি করবে আমাদের ওপর, তখন শান্তির বাণী শুনো বেশি করে। ইকবাল। চুপ করো কলি। বাবা মা মরা মেয়েটা। যখন থেকে মেয়েটা আমাদের সাথে থাকা শুরু করেছে, মেয়েটাকে কোন না কোন ভাবে তুমি কথা শোনাও, মেনে নিতে পারো না। আর আইরাত পালাবে,
এটা কি বললে তুমি? নিজেই একবার ভেবে দেখো তো। গায়েব হয়েছে আইরাত। আচ্ছা, আইরাতের কথা বাদই দাও, আজ যা হয়েছে তা যদি তোমার ছেলে রনিতের সাথে হতো তাহলেও কি তুমি এই ধরনের কথা বলতে যে রনিত একটা মেয়েকে নিয়ে পালিয়েছে? আল্লাহ! আস্তে চুপ করো কলি। যত সব। এই কথা বলেই ইকবাল উঠে পড়ে চলে যায়। আর কলি মুখকে বিষ বানিয়ে দিয়ে অন্য দিকে তাকিয়ে থাকে। ক্লোরোফর্মের ডোজটা অনেক বেশি তীব্র ছিল, তাই সহজে আইরাতের জ্ঞান ফিরেনি। আরশি আর রোহিতের বিয়ে হয়ে যাওয়ার প্রায় আরো 1 ঘন্টা পর আয়ত্তের জ্ঞান ফিরে। ধীরে ধীরে আইরাতে চোখ মেলে তাকায়। মাথাটা আগের থেকে অনেকটাই ভার ভার লাগছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তবুও কোন রকম করে নিজের চোখ মেলে তালায়। মাথাটা তুলতে যাবে তখন একটু ঘুরে ওঠে। নিজের এক হাত দিয়ে মাথার এক পাশে খানিক ধরে চোখ মুখ সব কুঁচকে ফেলে। আরেক হাতের ওপর ভর দিয়ে কোন রকমে উঠে বসে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মাথা চেপে ধরে। আইরাত একটা বিছানার ওপর আছে, আর তখন সেই হুট করেই সারা ঘরে অন্ধকার হয়ে যাওয়া, কারো তার মুখ শক্তভাবে চেপে ধরা সবই যেন আইরাতের সামনে ভেসে ওঠে। আর তখনই আইরাতের হুঁশ আসে। চোখগুলো বড় বড় হয়ে যায়। নিজের চারিপাশে ভালোভাবে তাকিয়ে দেখে একটা বর্ষর বিছানার ওপর সাদা চাদরে মুড়ে রয়েছে সে। নিজের দিকে তাকিয়ে ফট করে চাদরটা সরিয়ে ফেলে। এ কোথায় সে? বিয়ে বাড়িতে না ছিল? তাহলে এখানে কি করে? এবার আইরাত পুরো ঘরে একবার চোখ বুলায়। সাদা কালারের জিনিস সব থেকে বেশি। দেওয়ালগুলো সাদা, জানালার পর্দাগুলো সাদা। অর্থাৎ বেডশিট থেকে শুরু করে একদম কার্পেট পর্যন্ত সবকিছুই সাদা। আর তার ওপর খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ঘরের সব দিকে। দেখেই বোঝা যায় যে যেই এখানে থাকে সে খুব শৌখিন প্রকৃতির একজন। যাই হোক, আইরাত উঠে পড়ে। উঠে নিজের দিকে একবার তাকায়। না, সব ঠিকই আছে। তারপর আইরাত সোজা দরজার কাছে চলে যায়। দরজায় ধাক্কাতে থাকে কিন্তু তা বাইরে থেকে বন্ধ করা। আইরাত গলা ছেড়ে অনেকবার দিয়া দিয়া বলে ডাক দেয় কিন্তু কোন সাড়া শব্দ নেই। মাথাটা হ্যাং মেরে আছে। আইরাত গিয়ে জানালার কাছে দাঁড়ায়। জানালার পর্দাটা সরিয়ে বাইরে তাকাতেই আইরাতের মাথাটা যেন আরেক দফা চক্কর দিয়ে ওঠে। জানালার বাইরে মানুষগুলোকে নিতান্তই ক্ষুদ্র পিঁপড়ের মতো লাগছে। তার মানে এই যে আইরাত খুব সুউচ্চ একটা বিল্ডিং এ আছে। আইরাত তা বুঝতে পেল। তখনই আইরাতের কানে কারো পায়ের শব্দ আসে। যেন কেউ ভারী ভারী কদম ফেলে ঠক ঠক শব্দ করে এইদিকেই আসছে। না চাইতেও আইরাতের ভেতর একটা ভয় কাজ করছে। আইরাত জানালা থেকে এসে আবার বিছানার ওপর গিয়ে বসে। 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। আশেপাশে কোন ঘড়িও নেই যাতে দেখতে পারে যে আসলে কটা বাজে। অনেক রাত। বাসায় হয়তো সবাই চিন্তায় মরছে, আর দিয়াও না জানি কোথায় কোথায় তাকে খুঁজছে আর বকছে। এগুলো ভাবছিল আইরাত, হঠাৎ তার কানে সিটি বাজানোর শব্দ আসে। আইরাত কপাল কুঁচকে এই শব্দের উৎস খুঁজছে। কিন্তু আওয়াজ যেন বেড়েই চলেছে। অর্থাৎ সিটি দিয়ে কেউ কোন গানের সুর তুলছে। আইরাত দরজার দিকে এক নয়নে তাকিয়ে আছে। বাহার ছে কই আন্দার না আশাকে, আন্দার ছে কই বাহার না যা সাকে। ছোচো কাভি এছা হতো ক্যা হো, ছোচো কাভি এছা হতো ক্যা হো। হাম তুম এক কামড়ে মে বান্ধ হো ওর চাবি খো যায় টিল টিল। এমন অদ্ভুত মার্কা গান শুনে আইরাতের কপালে যেন চিন্তার ভাঁজ আরো কয়েক গুণ বেড়ে যায়। তখনই দরজা খুলে ভেতরে কেউ একজন প্রবেশ করে। ব্যক্তিটিকে দেখে আইরাতের মুখ হা হয়ে গেল আর চোখগুলো রসগোল্লা। আব্রাহাম। হে হায় বেইব। হাতটাকে একটু ওপরে তুলে। আইরাত। আপনি এখানে মানে কি করে? আপনি এখানে কি করছেন? আব্রাহাম। আমার গেস্ট হাউজে থেকেই আমাকেই বলছো আমি এখানে কিভাবে এলাম? আইরাত আবার নিজের চারিপাশে তাকায়। আইরাত। এটা আপনার গেস্ট হাউস? আব্রাহাম। অবশ্যই। আইরাত। তো আমি এখানে কি করছি? আমি কিভাবে এখানে এলাম? আব্রাহাম। আহা, তুমি আসোনি, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আইরাত। নিয়ে আসা হয়েছে মানে? আব্রাহাম। হ্যাঁ, আসলে ভুলবশত। আইরাত। মানে কি? আব্রাহাম। ক্লিয়ার করছি। মানে নিয়ে আসতে গিয়েছিল এক মেয়েকে আর ভুল করে নিয়ে এসেছে আরেক মেয়েকে। আইরাত। আশ্চর্য তো, ভুল করে আমাকে কেন আনবেন? আর এক্সকিউজ মি, ওটা একটা বিয়ে বাড়ি ছিল।
বিয়ে বাড়িতে কাকে তুলে আনতে গিয়েছিলেন? আর আরশি আপু? আপুর তো আজ বিয়ে। আব্রাহাম আরশিকেই নিয়ে আসতে গিয়েছিল কিন্তু ভুলে তুমি এসে পড়েছ। আর আরশির বিয়ে হয়ে গেছে। ওকে নিয়ে এসেছি আমি, আর বিয়েও অনেক আগেই শেষ। আইরাত কার সাথে বিয়ে হলো আর কিভাবে হলো? আব্রাহাম আমার ফ্রেন্ড রোহিতের সাথে। কেননা আরশি আর রোহিত একে অপরকে ভালোবাসে। আইরাত তার মানে আরশি আপু যাকে ভালোবাসে সে আপনার ফ্রেন্ড হয়? আব্রাহাম একদম ঠিক। আইরাত আচ্ছা যাই হোক, বিয়ে তো হয়েই গিয়েছে, এবার প্লিজ আমাকে যেতে দিন। বাসায় হয়তো সবাই আমার জন্য চিন্তা করছে। কাউকে বলে আসিনি। বাসায় যেতে হবে, নয়তো অনেক ঝামেলা হয়ে যাবে, প্লিজ যেতে দিন আমায়। আব্রাহাম নেহ, এত সহজেই কি করে যেতে দেই বেবি? আইরাত লিসেন, আমার নাম আছে একটা আইরাত। এইসব আজগুবি নামে আমায় ডাকবেন না। আর যেতে দিন আমায়, আমি বাড়ি যাব। আব্রাহাম এখন কি গাছতলায় আছো নাকি? আইরাত আমি এখানে থাকবো না, বাড়ি যাব। এই কথা বলেই আইরাত পাশ কাটিয়ে দরজার দিকে যেতে ধরে। বেশি দূর যেতে পারেনি, তার আগেই আব্রাহাম খপ করে আইরাতের হাত ধরে ফেলে তাকে ঘুরিয়ে নিজের কাছে আনে। আইরাত হুট করেই এমন কাণ্ডে অবাক, কি থেকে কি হয়ে গেল সব মাথার ওপর দিয়ে গেল। আইরাতের পিঠ আব্রাহামের সাথে ঠেকে আছে। আর আব্রাহাম আইরাতের দুই হাত এক করে নিজের এক হাত দিয়ে চেপে ধরে আছে। আব্রাহাম আইরাতের কানের কাছে এসে ধীর গলায় বলে, আব্রাহাম আমার এখানে আমার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, আর তুমি এখান থেকে পালিয়ে যাবে? ভাবলে কিভাবে তুমি আমার কাছে থাকবে? যতক্ষণ না আমি বলছি ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আব্রাহামের এমন কাণ্ডে আর এমন গলায় আইরাতের শিরদাঁড়া গুলো যেন দাঁড়িয়ে পড়ল। মুখের আওয়াজ আপনা আপনিই থেমে গেছে। আব্রাহাম আইরাতের অবস্থা খেয়াল করতে পেরে মুচকি হাসে। আইরাত এবার নড়াচড়া শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য। আব্রাহাম তুমি এখানেই থাকবে আমার কাছে। আব্রাহাম আইরাতের এলোমেলো চুলগুলোর দিকে এক নজর দেয়, তারপর তাতে নিজের নাক মুখ সব ডুবিয়ে দেয়। আইরাত কাঁপছে পুরো। আব্রাহাম তো আইরাতের চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। আইরাত বুঝল যে আব্রাহামের বাঁধন তার হাতগুলোর ওপর থেকে ঢিলা হয়ে এসেছে, তাই সে ধাক্কা দিয়ে আব্রাহামের কাছ থেকে দূরে সরে আসে। আব্রাহামের দিকে তাকিয়ে বড় বড় দম ছাড়ছে সে। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পেরে বাঁকা হাসে। তারপর কয়েক কদম এগিয়ে গিয়ে একটা ড্রয়ারের সামনে যায়, সেখান থেকে একটা রিভলভার বের করে তাতে বুকেট লোড করতে থাকে। আইরাত হা হয়ে তাকিয়ে আছে। বুলেট লোড করে একবার চেক করে নেয় আব্রাহাম, তারপর আইরাতের উদ্দেশ্যে বলে ওঠে, আব্রাহাম এখানেই থাকো, আমি তোমার প্রয়োজনীয় সব পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভুল করেও এখান থেকে পালানোর চেষ্টা তুমি করবে না, কারণ তুমি তা পারবে না। এই বলেই আব্রাহাম দ্রুত পায়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেল। দরজা লাগিয়ে দিচ্ছে তাতে পেয়ে আইরাত দৌড়ে দরজার কাছে গিয়ে ধাক্কাতে থাকে, কিন্তু লাভ হয় না কোনো। আইরাত আবার চিন্তা মাখা মুখ নিয়ে বিছানার ওপর ধপ করে বসে পড়ে। মাথা তো নয়, যেন চিন্তার পাহাড় হয়ে আছে। না জানি বাড়িতে সবাই কি করছে। তার চাচা চাচি, দিয়া কি করছে। আইরাতের রাগ লাগছে অনেকেই আব্রাহামের ওপর। রাগ সামলাতে না পেরে আইরাত কেঁদে দেয়। তার রাগগুলো যেন কান্নায় পরিণত হয়েছে। ধীরে ধীরে রাত আরো গভীর হচ্ছে। রাত যত গভীর হচ্ছে আইরাতের রাগ এবং চিন্তা ততই বেড়ে যাচ্ছে। এভাবে অচেনা অজানা একটা জায়গায় একটা অচেনা লোকের সাথে থাকার কোন মানেই হয় না। না জানি লোকটা কেমন। অবশ্যই বেশি একটা সুবিধের না। যার নমুনা স্বরূপ আইরাত সেই দিন বারে আব্রাহামের মুখে সেই কথাগুলো শুনেছে। সারা ঘরে পায়চারি করে যাচ্ছে, কোথাও একটা জায়গায় চুপ করে বসে থাকতে পারছে না আইরাত। এখান থেকে কিভাবে বের হবে তাই শুধু ভেবে চলেছে। যেন একটা খাঁচাতে একটা পাখিকে আটকে রাখা হয়েছে, আর সেই পাখিটা এখান থেকে উড়াল দেবার জন্য উঠে পড়ে লেগেছে একদম। আব্রাহামের তখন চলে যাবার পর রুমে একটা মেয়ে এসেছিল লিমা নামে। আইরাতের কি লাগে না লাগে সব জানতে এসেছিল, কিন্তু আইরাত কিছুই বলে না, তাই তাকে চলে যেতে হয়েছে। এখন বাজছে রাত 1টা। চোখে নেই ঘুম, মাথা চিন্তায় মগ্ন, মনে নেই শান্তি। টেবিলের ওপর পানি রাখা ছিল, আইরাত তাই গিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে।
রুমে এসি অন করা, বাট ঘাম ঝরছে। আইরাত গিয়ে বিছানাতে বসে পড়ে। তখনই বাইরে থেকে কারো আওয়াজ আসে। দরজা খুলে কেউ ভেতরে এলো। আব্রাহাম ছাড়া আর কে হতে পারে? তবে এই মুহূর্তে আব্রাহামকে দেখে আইরাতের মেজাজ চটকে গেল। আব্রাহাম একদম তার নর্মাল গেটআপে এখন। অফ হোয়াইট কালারের পেন্ট এন্ড সাদা ধবধবে কালারের একটা শার্ট, যার হাতা ফোল্ড করা ব্যাস। আব্রাহাম খেয়াল করল যে তাকে দেখা মাত্রই আইরাত নাক মুখ সব ফুলিয়ে অন্য দিকে ঘুরে তাকালো। আব্রাহাম ক্ষীণ হাসে, রাগ করাটাই স্বাভাবিক। আব্রাহাম এত রাগ করলে মাথাটা রাগে ফেটেই যাবে। আইরাত, আব্রাহাম, লিমাকে দিয়ে খাবার পাঠিয়েছিলাম আমি, খাওনি কেন? আইরাত, আব্রাহাম, ওহহ, কথা বলবে না? আচ্ছা, ওকে না বললে। ভেবেছিলাম যে এখান থেকে তোমার বের হবার জন্য কিছু কথা বলবো, কিন্তু তুমি যখন কথাই বলবে না তখন কি আর করার, ছেড়ে দাও। এবার আইরাত ফট করে মাথা ঘুরায় আব্রাহামের দিকে। দ্রুত বলে ওঠে, আইরাত, এই না না না, আমি আসলে বলবো কথা। বলবো আমি? আপনি বলুন। আব্রাহাম, কি বলবো? আইরাত, আরে আমাকে কবে যেতে দিবেন এখান থেকে সেটা। আব্রাহাম, ওটা তো শুধু তোমার ভয়েস শোনার জন্য একটা ট্রিক ছিল, ব্যাস, আর কিছুই না। আইরাত, কি? আব্রাহাম, হ্যাঁ। আইরাত, অসহ্যকর একটা। আব্রাহাম, তো সহ্য করে নাও। এবার আইরাত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে রাগে বলে ওঠে, আইরাত, হয়েছে, অনেক হয়েছে। আর না। কি ভাবেনটা কি আপনি? হ্যাঁ, মানে যখন যা খুশি করলাম। দি গ্রেট বিজনেস টাইকুন এবং মাফিয়া আব্রাহাম আহমেদ চৌধুরী, উনি তো সব করতে পারে, তাই না? যার নাম শুনলে সবাই এক প্রকার গড়াগড়ি খায়, সবাই পাগল, ব্লা ব্লা ব্লা। এই নামটা সেই প্রথম দিন থেকে শুনতে শুনতে কানগুলো আমার ঝালাপালা হয়ে গেছে। কিন্তু না, আমি তেমন না। আপনি যেই হন না কেন আমার কিছুই না তাতে। আমি শুধু এইটুকু চাই যে প্লিজ এখান থেকে আমায় যেতে দিন। কারণ কি? কেন আটকে রেখেছেন তা তো বলবেন। বলা নেই, কওয়া নেই, অযথা এভাবে আটকে রাখার মানে কি? একদমই এই কথাগুলো বলে আইরাত যেন ফুঁসছে। আব্রাহাম এতক্ষণ এক নয়নে তাকিয়ে ছিল আইরাতের দিকে। যেন আইরাতের বলা কথাগুলো সে এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে বের করছে। আইরাত রাগে আগুন, আর আব্রাহাম বরফের মতো ঠান্ডা। কোন ভাবান্তর নেই তার মাঝে। আইরাত যখন কথাগুলো বলে থেমে গেল তখন আব্রাহাম মিকি হেসে বলে, আব্রাহাম, শেষ? মানে শেষ হয়েছে তোমার, নাকি আরো আছে? ডোন্ট কেয়ার ভাব নিয়ে। আইরাত, এতগুলো কথা বললাম, কানে যায়নি আপনার? আব্রাহাম, আমি মেয়েদের সাথে অহেতুক কথা বলি না। আইরাত, কি? আব্রাহাম, হ্যাঁ, আর রাগলে যা লাগে না তোমায়। হায়। আইরাত, দেখুন প্লিজ আমায় বাড়ি যেতে দিন। আইরাত ধপ করে বিছানাতে বসে পড়ে। আব্রাহাম এতক্ষণ দুই হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। আব্রাহাম বুঝল যে আইরাতের এখন অনেক বেশি খারাপ লাগছে। তাই সে তার হাত দুটো পেন্টের দুপাশে থাকা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে আইরাতের দিকে এগোতে লাগলো। আব্রাহাম, আইরাত। এই প্রথম যেন আব্রাহাম একটু সিরিয়াস হয়ে গম্ভীর মুখে আইরাতের নামটা উচ্চারণ করল। আইরাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। দেখে যে আব্রাহাম তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আইরাত এক নজর দেখে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলে। তবে এবার আব্রাহাম করল উল্টো কাজ। পকেট থেকে হাত দুটো বের করে আইরাতের দিকে হুট করে ঝুঁকে পড়ে। এমন কাজে আইরাত কপাল কুঁচকে আব্রাহামের দিকে তাকায়। কিন্তু আব্রাহামের নজর যেন আইরাতে স্থির। আব্রাহাম আইরাতের দুপাশে হাত রেখে দেয়। নিজের হাতগুলোর ওপর ভর দিয়ে ক্রমশ আইরাতের দিকে ঝুঁকে পড়ছে। আইরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুকের কাছে নিজের দুই হাত একসাথে গুটিয়ে রেখেছে ভয়ই। আইরাতের পেছনে বালিশ ছিল। আইরাত এক সময় নিচু হতে হতে বালিশের ওপর শুয়ে পড়ে। আর আব্রাহাম তাকে তার দুই হাতের আবদ্ধে আটকে ফেলে একদম ঝুঁকে আইরাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহামের সামনের চুলগুলো কপালে এসে পড়েছে, নজর যেন আইরাতের ওপর থেকে সরছেই না। একদম ধীর গলায় বলে ওঠে, আব্রাহাম, আইরাত, তুমি জানো না রেগে থাকলে তোমায় সেই সময় কি পরিমাণ ভালো লাগে। এক কথায় দারুণ। আর এই সময় এমন খোলা এলোমেলো চুল। অনেক তো কান্না করেছো, যার ফলে নাক, চোখ, মুখে সবকিছুতে লাল আর সাদার এক প্রকার আভা ফুটে উঠেছে।
নেশা ধরিয়ে দিয়েছ আমায় তুমি। মনে হয় না যে এতটা নেশা কখনো আমার মদ্যপান করেও হয়েছিল। নেশাক্ত করে ফেলেছ তুমি আমায়। তুমি জানো না আইরাত, এই অবস্থায় এখন তোমাকে ঠিক কতটা আবেদনময়ী লাগছে। তুমি এলোমেলো করে দিচ্ছ আমায়, আমার মনেক। আব্রাহামের এমন স্লো ভয়েসের কথা শুনে আইরাত কয়েকবার শুকনো ঢোক গিলে। আইরাত খেয়াল করল যে আব্রাহামের ওই চোখ দুটো আইরাতের সারামুখে বিচরণ করে চলেছে। কিন্তু এবার আইরাত থাকতে না পেরে জোরে কেঁদে দেয়। একদম ভে ভে করে কেঁদে দেয়। আব্রাহাম তো বোকা বনে গেল আইরাতের এমন কাণ্ডে। আইরাত, দদে দেখুন প্লিজ আমায় আপনি এইসব কথা বলবেন না। আমার খারাপ লাগে। আইরাত তো একদম হিচকি তুলে কাঁদছে। আব্রাহাম এবার হেসে দেয় কিছুটা জোরেই। সে বুঝল যে আইরাত খুব সাধারণ মেয়ে। তার জন্য এই সমস্ত কথা নয়। এই কথাগুলো আইরাতের সাথে যায় না। আর যদি কেউ তাকে এগুলো বলেও দিয়েছে তাহলে তার নমুনা এখন আব্রাহামের সামনেই রয়েছে। আব্রাহাম, হা 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 হা, হেই রিল্যাক্স। ইট ওকে। আমি তো শুধু মজা করছিলাম। তোমার রিয়েকশনটা দেখার জন্য, আর কিছুই না। ওকে সরি, রিয়েলি ভেরি সরি। আইরাত নাক টানতে টানতে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম তার কাছ থেকে কিছুটা দূরে সরে গেছে। আর হাসছে। আইরাত তার চোখ মুছতে মুছতে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম কোন রকমে তার হাসি কন্ট্রোল করে। আইরাতের এবার আবার প্রচুর রাগ হতে থাকে। আইরাত, বেটা খচ্চর, হারামি। আমার পক্ষে সম্ভব হলে তোরে এখনই উগান্ডা পাঠায় দিতাম। মেজাজটা কি পরিমাণ যে খারাপ হইতাছে। মনে মনে। আব্রাহাম, তাকিয়ে আছো কেন এভাবে? আইরাত, আব্রাহাম, শেষ মানে গালি টালি সব দেওয়া শেষ নাকি আরো আছে? আইরাত, আমি গালি দেয়নি। আব্রাহাম, মুখ দেখে বোঝা যায় যে মনে মনে কিছু তো একটা বলছো। আচ্ছা যাই হোক, এখন চিন্তা বাদ দিয়ে ঘুমাও। গুড নাইট উইথ সুইট ড্রিমস বেব। আইরাত কিছু একটা বলতে যাবে তার আগেই আব্রাহাম ঠাস করে দরজা লাগিয়ে চলে যায়। আর আইরাত এবার সত্যি গা এলিয়ে দেয় বেডে। আর ভালো লাগে না। পরের দিন সকালে। ইকবাল, না, এভাবে আর হাতে হাত রেখে বসে থাকা যায় না। মেয়েটা কাল গায়েব হয়েছে, এখনো আসার নাম নেই। গেল কোথায়? কলি, যেখানে আছে যার সাথে আছে গিয়ে দেখো, ভালোই হয়তো আছে। সবজি কাটতে কাটতে। ইকবাল, তুমি একটা কথাও বলবে না? যা করছো তা করো তো চুপ করে। এখানে তোমার মাথা ঘামাতে হবে না। কলি তার হাতে থাকা চাকুটা টেবিলের ওপর ঠাস করে ফেলে দিয়ে রাগে রান্নাঘরে চলে গেলেন। আর এদিকে ইকবাল শেষ। আজ ভার্সিটি ছিল কিন্তু দিয়া যায়নি। ভার্সিটি না গিয়ে দিয়া সোজা তার চাচ্চুর হোটেলে চলে যায়। সেখানে অবনী আরো বাকিদের জিজ্ঞেস করে কিন্তু আইরাত কোথাও নেই। এই ঘটনাটা দিয়ার চাচ্চুও জানেন। এবার কেন জানি দিয়ার নিজের কাছেই অপরাধী মনে হচ্ছে। তার জন্যই আইরাত হারিয়ে গেছে। অবশেষে আর না পেরে দিয়া আইরাতের বাসায় চলে যায়। দিয়া, আঙ্কেল আইরু এসেছে বাসায়? ইকবাল, না রে, মাও আসেনি। দিয়া, ধুর, কোথায় যে গেল এই? ইকবাল, দিয়া, এখন কি উচিত না পুলিশের কাছে যাওয়া? দিয়া, হ্যাঁ আঙ্কেল চলুন। এভাবে আর হয় না। পুলিশ স্টেশনে চলুন। কলি, হ্যাঁ হ্যাঁ যাও যাও, এইসব পুলিশ টুলিশের চক্করে গিয়ে পড়ো আবার যাও। ইকবাল, ভালো কথা মুখ দিয়ে না বের হলে মুখে স্কচটেপ লাগিয়ে রাখো। এই কথা বলেই দিয়া আর ইকবাল সাহেব বের হয়ে পড়েন। বেশ সময় পর পুলিশ স্টেশনে এসেও পড়েন। তাড়াতাড়ি করে ভেতরে চলে যায় তারা। একজন অফিসার তাদের দেখেই বুঝতে পারেন যে তারা কি পরিমাণ চিন্তায় আছেন। তাদের বসতে বললে তারা বসে পড়েন। অফিসার, জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? দিয়া, স্যার, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আইরাত, তাকে নিয়ে আমি একটা বিয়ে বাড়ির ফাংশনে গিয়েছিলাম। সবাই ছিলাম। আমার বোন অর্থাৎ যার বিয়ে, সে, আমি আর আইরাত একই রুমে ছিলাম, কিন্তু সেখানে এক সময় হুট করেই পুরো ঘরের আলো চলে যায়, আর আলো যখন আসে তখন আমরা কেউ আইরাতকে খুঁজে পাই না। আর এর পর থেকে আর দেখিও নি। গতকাল বিয়ে ছিল আর আজ এত সকাল হয়ে গিয়েছে তবুও আইরাত বাড়ি ফিরেনি। তাকে পাওয়া যাচ্ছে না। অফিসার, হুমং মিসিং কেস। 24 ঘন্টা আই থিঙ্ক হয়নি। ইকবাল, জি অফিসার জানি 24 ঘন্টা হয়নি, কিন্তু চিন্তা তো মাথা থেকে যায় না।
আর এই 24 ঘন্টায় যদি কোন অঘটন ঘটে যায় তাহলে? অফিসার: জি, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা কেস ফাইল করছি, খোঁজার কাজ এখন থেকেই শুরু করে দিচ্ছি। কোন খবর পেলে আমরা সাথে সাথেই আপনাদের ইনফর্ম করব। এখন আপনারা বাড়িতে যান। দিয়া আর ইকবাল সাহেব সেখান থেকে উঠে চলে যান। দিয়া প্রথমে ইকবাল সাহেবকে উনার বাড়িতে নামিয়ে দেয়, তারপর নিজে বাসায় চলে আসে। অয়নকে আজ আব্রাহাম তার গেস্ট হাউসে থেকে যেতে বলেছে, এর কারণ অয়ন নিজেও জানে না, তবে শুধু থাকতে বলেছে। আব্রাহামের অফিসে কাজ আছে, সেখানে না গেলেই নয়, তাকে যেতেই হবে। আর বাসায় লিমাকেও রেখে গেছে আইরাতের দেখাশোনার জন্য। খুব সকালে আব্রাহাম মর্নিং ওয়ার্কে গিয়েছিল। সেখান থেকে এসে ফ্রেশ হয়ে আইরাতের রুমে গিয়ে কিছুটা উকি দিয়েছিল। এলোমেলো ভাবে শুয়ে ঘুমিয়ে আছে আইরাত। আব্রাহাম দেখে মুচকি হেসে আবার এসে পড়ে। আব্রাহাম: শোন, এই রইল চাবি। একটা চাবি অয়নের দিকে হালকা ভাবে ঢিল দেয় আর অয়ন তা ধরে ফেলে। অয়ন: কিন্তু আমাকে কেন রেখে যাচ্ছিস ভাই? আব্রাহাম: কিছু না থাকতে বলছি, তুই থাকবি। আর পেটু কমসাই, আপনার চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি, এসে পড়বে কিছুক্ষণের মাঝেই। অয়ন: ওকে, তবে একটা কথা বলতো, তুই কেন আটকে রেখেছিস মেয়েটাকে? আব্রাহাম: আসলে আমার ভালো লাগে বুঝলি, মেয়েটাকে দেখলেই নিজের অজান্তেই বুকের ধুকপুকানি বেড়ে যায়, মাতালের মতো লাগে নিজেকে। ঠিক, আমি শুধু এটা চাই যে ও আমার সামনে থাকুক, আমার কাছে থাকুক। আমি জানি না এটাকে ঠিক কি বলে, বাট আই নিড হার বেডলি। অয়ন: হুম হুম, ছোটবেলা খেয়েছি সুজি, এখন একটু হলেও বুঝি। আব্রাহাম: চুপ কর, মাথায় গাঁটটা মেরে। আব্রাহাম বাইরে এসে চোখে গ্লাসেস পরে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অয়ন সামনে টিভি অন করে, তাতে ম্যাচ দেখতে বসে। আর লিমা আইরাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিমা নক করবে দরজাতে, তখনই দেখে যে দরজা তো বাইরে থেকে বন্ধ। লিমা দরজা খুলে ভেতরে যায়, গিয়ে দেখে আইরাত উঠে বসে আছে। লিমা: গুড মর্নিং ম্যাম। আইরাত একবার লিমার দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। লিমা: ম্যাম প্লিজ রেডি হয়ে নিন, অনেক বেলা হয়েছে। আইরাতের রাগ কমেনি। রাগ উঠলেও তা দেখায় না, কারণ এরা সবাই আব্রাহামের কথায় কাজ করে। এদের ওপর রাগ দেখালেও লাভ হবে না। আইরাত এবার উঠে পড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দেয়। আইরাত ফ্রেশ হচ্ছিল, তখনই আইরাতের মাথায় একটা কথা আসে যে এত বড় একটা হাইফাই গেস্ট হাউস, তাহলে তো অবশ্যই তাতে ক্যামেরা ফিট করা থাকবে। আইরাত ফ্রেশ হয়ে বের হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে লিমাকে বলে ওঠে। আইরাত: লিমা। লিমা: জি ম্যাম। আইরাত: তুমি এই গেস্ট হাউসে রোজ আসো, মানে সবসময় কাজ করো কি? লিনা: না ম্যাম, যখন যখন আব্রাহাম স্যার এখানে আসেন বা থাকেন, আমি শুধু তখনই আসি কাজ করতে। মাঝে মাঝে কাজের ফলে স্যারকে এখানেই থেকে যেতে হয়, তখন আসি। আইরাত: আচ্ছা, এখানে তো ক্যামেরা লাগানো আছে তাই না? লিমা: অবশ্যই ম্যাম, প্রায় 22 থেকে 23টা ক্যামেরা। তবে এটা স্যারের রুম, এখানে স্যার থাকতো। আপনি আছেন তাই স্যার এখন এখানে নেই, অন্য রুমে থাকে। যেহেতু এটা স্যারের রুম, তাই এখানে এই রুমে কোন ক্যামেরা নেয়, নয়তো পুরো বাড়িতেই আছে। আইরাত: ওহহ, আচ্ছা আচ্ছা। লিমা আইরাতের সাথে কথা বলছিল, তখনই বাইরে কারো কলিং বেল বাজানোর শব্দ আসে। লিমা আইরাতকে বলে সেখানে চলে যায়। আর আইরাত ভাবতে থাকে যে কি করে এখান থেকে পালানো যায়। লিমা গিয়ে মেইন দরজা খুলে দেয়, দেখে ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে। প্রায় অনেক খাবার। লিমা গিয়ে সেগুলো আস্তে করে হাতে নিয়ে নেয়। সে একা নিতে পারবে না এতগুলো দেখে ডেলিভারি বয়কে ভেতরে আসতে বলে। অয়ন টিভি দেখছিল, তখন লিমা গিয়ে অয়নের সামনে খাবারগুলো রাখে। লিমা: ভাইয়া, আপনার খাবার। লিমা আব্রাহাম বাদে বাকি সবাইকে ভাইয়া বলেই ডাকে। অয়ন: হ্যাঁ, ওই আইরাত আছে, সে কি উঠেছে? লিমা: জি, উনি উঠেছেন। অয়ন: হুমম, ওকে সুন্দর করে খাবারগুলো আগে দিয়ে এসো যাও। লিমা নিজের দিকে তাকিয়ে দেখে তার হাতে কিছু খাবারের ঝোল লেগেছে, আর এখানে সব এলোমেলো হয়ে আছে। কোনটা রেখে কোনটা করবে, তাই সে আর কোন উপায় না পেয়ে ডেলিভারি বয়কেই বলে যে ওপরে গিয়ে ডান দিকে একটা রুম পড়বে, সেখানে খাবারগুলো দিয়ে আসতে। ডেলিভারির ছেলেটা সেটাই করে।
লিমা এই দিকটা সামলাচ্ছে আর ছেলেটা উপরে যাচ্ছে হাতে খাবার নিয়ে। আইরাত জানালার বড় পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। কারো দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকায়। আর পেছনে ঘুরে তাকাতেই যেন আইরাত একটা ঝটকা খেল। আর সাথে ওই ছেলেটাও। কেননা ছেলেটাকে আইরাত চেনে, ওর নাম সৌরভ। আইরাতের সাথেই তার হোটেলে কাজ করে। আইরাতের বেশ ভালো বন্ধু বলা যায়। আইরাত তো অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাথে সৌরভ। সৌরভ, আইরাত তুমি তুমি এখানে কি করছো? আইরাত, হো, তুমি এখানে কি করে? সৌরভ, আরে আমি তো ডেলিভারি করতে এসেছিলাম। কিন্তু তুমি এখানে কি করে এলে? আইরাত, আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। সৌরভ আইরাতের হোটেলে কাজ করে ডেলিভারি বয় হিসেবে। তাদের হোটেল থেকে ডেলিভারিও দেওয়া হয়। আর একসাথে কাজ করে বিধায় অবনী, আইরাত আর এই সৌরভ বেশ ভালো বন্ধু। তবে এই রুমে এসে যে সৌরভ আইরাতকে দেখবে বা আইরাত এই মুহূর্তে সৌরভকে দেখবে তা কেউ এক্সপেক্ট করেনি। অবশেষে আইরাত সৌরভকে সবকিছুই খুলে বলে। সবকিছু শুনে সৌরভের মাথায় হাত। সৌরভ, আচ্ছা তো এই কাহিনী। তুমি জানো দিয়া সকাল থেকে কতবার এসে তোমার খোঁজ করে গেছে হোটেলে, কিছু বলেও না জিজ্ঞেস করলে, আর এখন সব ক্লিয়ার হলো আমার কাছে। সবাই কত চিন্তায় আছে। আইরাত, থাকাটাই স্বাভাবিক। সৌরভ, এখন কি? আইরাত, সৌরভ প্লিজ হেল্প মি, ফেসে গেছি আমি। এখান থেকে বের করো আমায়। আমি শুধু বাড়ি যাব। ওই আব্রাহামকে দেখলেই আমার কলিজার পানি শুকিয়ে যায়। সিরিয়াসলি ভয় লাগে আমার, অনেক হেল্প মি। সৌরভ, পালাতে হবে। আইরাত, হোম। সৌরভ, হ্যাঁ, এছাড়া উপায় নেই। এখান থেকে বের হতে হলে পালিয়ে বের হতে হবে। আইরাত, কিন্তু কিভাবে? আইরাত আর সৌরভ এই চিন্তা করছিল যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তখনই লিমা আসে রুমে। আর ওদিকে অয়নের ফোনে কল আসে রোহিতের। আরুষির বাবা নাকি ঝামেলা করছে। রোহিতও ফোন দিয়ে অয়নের সাথে কথা বলতে থাকে। সে আব্রাহামকেই ফোন দিত, কিন্তু আব্রাহাম এখন কনফারেন্স রুমে আছে, তাই তাকে ফোন দিলে উল্টো কতগুলো ঝেড়ে দিবে। আর রোহিতের মুখে সব শোনার পর তো অয়নের রাগ উঠে পড়ে একদম। অয়ন হলরুম থেকে বাইরে চলে যায়, গিয়ে কথা বলতে থাকে। আর ওপরদিকে এভাবে হুট করেই লিমা রুমে এসেছে দেখে আইরাত আর সৌরভ দুজনেই চোখ মেরে যায়। আইরাত আর সৌরভকে দেখে মনে হচ্ছে যেন কেউ কাউকে চিনেই না। লিমা, ম্যাম খেয়ে নিন। আইরাত, আপ। লিমা, আসলে ওয়াশরুমে না, আমার কানের রিংটা হয়তো পড়ে গিয়েছে বুঝলে। রুমে খুঁজে পাচ্ছি না। তুমি কি একটু গিয়ে দেখবে প্লিজ? লিমা, শিওর ম্যাম। এই বলেই লিমা ওয়াশরুমে চলে যায়। আর আইরাত এই সুযোগেরই সুবিধা উঠায়। লিমা যেই না ওয়াশরুমের একদম ভেতরে চলে গিয়েছে, আইরাত তখনই দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা পেছনে থেকে লাগিয়ে দেয়। মানে লিমাকে ওয়াশরুমের ভেতরে লক করে দেয়। লিমা এমন কাণ্ডে চমকে যায়। সে দ্রুত গিয়ে দরজা ধাক্কাতে থাকে। কিন্তু আইরাত তো আর দরজা খোলার পাত্রী না। আইরাত বড় বড় দম ছাড়ছে। সৌরভ বুঝতে পারে যে পালাতে হলে এখন এখান থেকেই পালাতে হবে। সৌরভ গিয়ে উপর থেকে নিচের দিকে উকি দেয়। আইরাত বলে ওঠে, আইরাত, নিচে কেউ আছে? সৌরভ, না এখন নেই, কিন্তু আমি যখন এসেছিলাম তখন একজন ছিল নিচে। আইরাত, হয়তো আব্রাহামের কোন ফ্রেন্ড ছিল, যাই হোক এখন তো নেই নাকি? সৌরভ, না না নেই। আইরাত, আর দেরি কিসের, ভাগো। আইরাত একবার পেছনে দিকে তাকিয়ে দেখে লিমা এখনো ওয়াশরুমের ভেতরে থেকে চিল্লাচ্ছে। আইরাত সেদিকে তোয়াক্কা না করে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। আর আইরাতের পেছনে পেছনে সৌরভ। সৌরভ নিজের ব্যাগটা হলরুম থেকে নিজের কাঁধে তুলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। আইরাত তো একদম দিন দুনিয়া ভুলে ওপরের রুম থেকে দৌড় দিয়েছে। অতঃপর আইরাত আর সৌরভ গেস্ট হাউসের বাইরে বের হয়ে পড়ে। সৌরভ নিজের স্কুটি দিয়ে ডেলিভারি করে। স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। সৌরভ এসে সোজা নিজের স্কুটির ওপর বসে পড়ে, আর তার পেছনে আইরাতও। আইরাতের বসা মাত্রই সৌরভ স্কুটি নিয়ে দ্রুত চলে যায়। এই তো যেভাবেই হোক যেমনই হোক আইরাত তো পালিয়ে গেল আব্রাহামের কাছ থেকে। আইরাত চলে যাওয়ার আরো 10 মিনিট পর অয়নের ফোনে কথা বলা শেষ হয়। সে হলরুমে আসে।
তবে এসেই অবাক হয় কেননা উপরে রুম থেকে বিকট চিল্লানোর আওয়াজ আসছে। অয়নের কিছুটা ঘাবলা লাগলো। সে ছুটে ওপরে চলে যায়। গিয়েই অয়নের আক্কেল গুরুম। টেবিলের ওপর খাবারের মতো খাবার পড়ে আছে। রুমে আইরাত নেই আর ওয়াশরুম থেকে চিল্লাপাল্লার শব্দ। অয়ন গিয়ে দেখে দরজা পেছনে থেকে বন্ধ ওয়াশরুমের। সে দরজা খুলে দেয়। দরজা খুলতেই লিমা হুড়মুড় করে বাইরে বের হয়ে পড়ে। অয়ন অবাক। অয়ন, হয়েছে কি লিমা? আর আইরাত কোথায়? লিমা, আরে আমাকে ওয়াশরুমে বন্ধ করে রেখে ম্যাম চলে গেছে। হয়তো ম্যাম ওই ডেলিভারি বয়কে চিনত। তাদের কথাগুলো শুনেছি আমি। হাঁপাতে হাঁপাতে অয়ন, কি পালিয়ে গেছে মানে? আব্রাহাম জানলে খুন করে ফেলবে আমায়। হায় আল্লাহ! অয়ন আর লিমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আব্রাহামের কথা ভেবে ভেবে। কারণ আব্রাহাম অনেক কড়া ভাবে বারণ করে গিয়েছিল যে আইরাত যেন কোনভাবেই ভুল করেও বাইরে বের না হয়, কিন্তু আইরাত এখন শুধু বাইরে না বরং পালিয়ে গেছে। এখন কি হবে? 3 ঘন্টা পর আব্রাহাম অফিস থেকে গেস্ট হাউসে আসে। এসেই দেখে অয়ন চিন্তা নিয়ে মুখের ওপর হাত রেখে দিয়েছে আর তার পাশেই লিমা দাঁড়িয়ে আছে। আব্রাহাম বুঝতে পারে না কি হয়েছে। সে কপাল খানিক কুঁচকে অয়নের সামনে যায়। আব্রাহাম, কিরে কি হয়েছে? এই হাল কেন? অয়ন, আসলে মানে আব্রাহাম। কি? আব্রাহাম খেয়াল করে দেখল যে লিমাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্রাহাম বাঁকা চোখে উপরে আইরাতের রুমের দিকে তাকালো। খটকা তো লেগেছেই তার। আব্রাহাম আর এই দুইজনকে কিছু জিজ্ঞেস না করে দ্রুত পা ফেলে আইরাতের রুমে চলে যায়। গিয়েই দেখে আওরাত নেয়। ব্যাস আর কি লাগে, আব্রাহামের মাথায় আগুন লেগে গেছে। যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে এমন। নিজের বাম হাত কোমরে দিয়ে ডান হাতের প্রথম 2 আঙুল দিয়ে নিজের কপালে স্লাইড করতে লাগলো। চোখ বন্ধ করে রেখেছে, যেন রাগটা কোন ভাবে দমানোর চেষ্টা। আব্রাহাম বুঝেছে যে আইরাত পালিয়ে গেছে। আব্রাহাম শান্ত ভঙ্গিতেই নিচে নেমে আসে। হলরুমে এসে দাঁড়িয়ে পড়ে আব্রাহাম ভাবতে থাকে যে একা তো আইরাত পালাতে পারবে না। আব্রাহাম, একটা বাচ্চা মেয়ে পালিয়ে গেছে আর তোমরা 2 আহাম্মক কোথায় ছিলে? লিমা, স্যার আসলে ম্যাম আমাকে ওয়াশরুমে আটকে রেখে পেছনে থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। অয়ন, রোহিত ফোন দিয়েছিল, আরুষির বাবা ঝামেলা করছে তাই কথা বলতে বাইরে গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা। আব্রাহাম নিচে তাকিয়ে দেখে ছোটটি টেবিলের ওপর খাবারের বক্স। আব্রাহাম একটু খেয়াল করে দেখে খাবারটা একটা হোটেলের। নাম দি উইনস্টন হোটেল। আব্রাহামের এতক্ষণে মনে পড়ে যে এই হোটেলে তো আইরাত কাজ করে আর আজ এই হোটেল থেকেই ডেলিভারি এসেছে। 2 জন লোক যেহেতু একই হোটেলে কাজ করে তাহলে অবশ্যই একে অপরকে চিনে। লিমাকে আইরাত ওয়াশরুমে লক করে দেয় আর অয়ন ফোনে কথা বলার জন্য বাইরে যায়। ডেড সিট আব্রাহামের যা বুঝার সে তা বুঝে ফেলে। এতক্ষণ শান্ত থাকার ভনিতা করলেও আব্রাহাম এখন আর শান্ত থাকতে পারল না। রাগে মাথা চেপে ধরল। রাগ সামলাতে না পেরে নিজের পাশেই থাকা কাচের টেবিলে সর্বোচ্চ শক্তিতে দিল এক লাথি আর সাথে সাথেই টেবিলটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে গেল। একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অয়ন আর লিমা বেশ চমকে উঠে পিছিয়ে যায়। আর আইরাত সৌরভের সাথে এক সময় পৌঁছে যায় হোটেলে। আইরাত বাড়ি যাওয়ার আগে হোটেলে গিয়েছে। এদিকটা আগে সামলাতে হবে আর বাড়িতে গেলে যে আইরাতের কথা শুনতে হবে সেটা আইরাত জানে। তাই আগে এই দিকটা সামলে উঠে তারপর বাড়ি যাবে। এমনিতেও কথা শুনতে হবে, অমনিতেও কথা তাকে শুনতেই হবে। ঘেমে একাকার হয়ে গেছে সে। সৌরভের স্কুটি থেকে নেমেই ছুটে যায় ভেতরে। আর আব্রাহাম আরও একটু ক্লিয়ার হবার জন্য নিজের মনিটর রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো দেখতে লাগলো। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্প থেকে যাবেন। ধন্যবাদ।